প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান এর দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। আজকের ক্লাসে আলোচনার বিষয়বস্তু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লাভ ক্ষতি আবন্টন হিসাব এবং অংশীদারের মূলধন হিসাব ব্র্যাকেটে স্থায়ী পদ্ধতি, অর্থাৎ স্থায়ী পদ্ধতিতে অংশীদারের মূলধন হিসাব কীরকম হয় সেটা আমরা আজকে আলোচনা করব। তার আগে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব সম্পর্কে জেনে নিই। যদিও প্রথম ক্লাসে আমরা লাভ লোকসান আবন্টন সম্পর্কে আলোচনা করছিলাম, কিন্তু স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব আলোচনা করার জন্য আমাদের লাভ লোকসান আবন্টনটা আলোচনা করার দরকার। এই জন্য আমরা লাভ লোকসান আবন্টন সম্পর্কে কিছু জেনে নিই। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখা দরকার, লাভ লোকসান আবন্টন হিসাবে দুইটা সাইড, একটা ডেবিট সাইড এবং অন্যটি হলো ক্রেডিট সাইড। আমরা দেখি ডেবিট সাইডে কি কি বিষয় বসে এবং ক্রেডিট সাইডে কি কি বিষয় বসে। দেখো তোমরা মূল বিষয় ডেবিট দিকে, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে মূলধনের সুদ, বেতন, কমিশন, চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্সের সুদ এবং ঋণের সুদ, অর্থাৎ ডেবিট দিকে এই আইটেমগুলো বসবে। পক্ষান্তরে ক্রেডিট দিকে প্রথমে যেটা বসবে সেটা হলো নিট লাভ, তারপরে উত্তোলনের সুদ, তারপরে চলতি হিসাবে ডেবিট ব্যালেন্সের সুদ এবং পণ্য উত্তোলন, এগুলা বসবে। এখন আমরা লাভ লোকসান আবন্টন কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা সরাসরি দেখব। আমরা একটা উদ্দীপকের মাধ্যমে লাভ লোকসান আবন্টন হিসাব সম্পর্কে আলোচনা করব। দেখো আমি একটা উদ্দীপক দিছি তোমাদের সামনে। উদ্দীপকটা হলো এরকম: আলাল, আফিল ও সফিল একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার 2018 সালে 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 80,000 টাকা, 60,000 টাকা ও 40,000 টাকা। সফিল মাসিক 8,000 টাকা করে বেতন পায়। 2018 সালের 1 জানুয়ারি তারিখে চলতি হিসাবের ব্যালেন্স ছিল নিম্নরূপ: আলাল 3,000 টাকা ক্রেডিট, সফিল 1,000 টাকা ডেবিট এবং সফিল 1,500 টাকা ক্রেডিট। মূলধন ও উত্তোলনের উপর 6% এবং চলতি হিসাবে ব্যালেন্সের উপর 5% সুদ ধার্য করা হয়। সারা বছর ব্যাপী আলাল 10,000 টাকা, আফিল 8,000 টাকা ও সফিল 5,000 টাকা ব্যবসা হতে নগদ উত্তোলন করেন। এই উত্তোলনের উপর যথাক্রমে 400 টাকা, 260 টাকা ও 200 টাকা সুদ ধার্য করা হয়। কারবারের লাভ লোকসান তারা 4:3:2 অনুপাতে বন্টন করে। উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে উক্ত বছরে মুনাফার পরিমাণ দাঁড়ায় 50,050 টাকা। এখন আমরা প্রশ্ন দেখি, এই উদ্দীপকের উপরে কি কি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো আমরা দেখে নিই। দেখো এই উদ্দীপকের উপরে আমি 3টা প্রশ্ন দিছি। প্রথমটা হলো ক নম্বরে অংশীদারের মূলধন হিসাব প্রস্তুত করো, খ নাম্বার লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, গ নাম্বার অংশীদারের চলতি হিসাব প্রস্তুত করো। যেহেতু আমি লাভ লোকসান আবন্টন হিসাব সম্পর্কে আগে তোমাদের ধারণা দিছি, সেজন্য আমরা খ নাম্বারটা আগে সমাধান করব, লাভ লোকসান আবন্টন হিসাব কিভাবে প্রস্তুত করতে হয়। আমরা দেখে নিই লাভ লোকসান আবন্টন প্রস্তুতের নিয়ম। দেখো আমরা লাভ লোকসান আবন্টন প্রস্তুত করার সময় আগে প্রথমে যেটা লিখতে হবে শিরোনাম। শিরোনামটা এরকম: আলাল, আফিল ও সফিল এর লাভ লোকসান আবন্টন হিসাব 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তারপরে আমরা একটা ছক টানবো। ছকটা হলো এরকম, দেখো বিবরণ, টাকা,
বিবরণ টাকা। বাম সাইডটা হবে ডেবিট এবং ডান সাইডটা হবে ক্রেডিট। আমরা আগেই আলোচনা করেছি লাভ লোকসান আবন্টনের ডেবিট দিয়ে কী কী আইটেম বসে এবং ক্রেডিট দিকে কী কী আইটেম বসে। তাহলে যেহেতু ক্রেডিট দিকে আইটেম কম, এই জন্য আমরা ক্রেডিট দিকটা নিয়ে আগে আলোচনা করবো। অর্থাৎ ক্রেডিট দিকে উদ্দীপক থেকে কী কী বসবে। তোমাদের প্রথমেই বলা হয়েছে যে ক্রেডিট দিকে প্রথমে যেটা বসে সেটা হলো নিট লাভ। এটা উদ্দীপকে অবশ্যই দেওয়া থাকবে এবং এই নিট লাভটা আমরা ক্রেডিট দিকে সর্বপ্রথম বসাবো। তাহলে নিট লাভ বসানোর সময় আমাদের ক্রেডিট দিকে চলে যাব। সর্বপ্রথম আমরা শিরোনাম দিব লাভ লোকসান হিসাব। এটা তোমাদের লিখতে হবে, কারণ এই নিট লাভটা লাভ লোকসান হিসাব থেকে আনিত। নিট লাভ আমরা লিখলাম। এখন নিট লাভটা উদ্দীপকের কোথায় দেওয়া আছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। নিট লাভটা উদ্দীপকের শেষে দেওয়া আছে। আমি তোমাদের প্রথমে পড়ে দিছি যে লেখা আছে ব্যবসায়ের লাভ হয় 50,050 টাকা, সেই নিট লাভটা আমরা বসাইছি। এরপরে নিট লাভের পরে আমরা বসাবো উত্তোলনের সুদ। এখানে উদ্দীপকে উত্তোলনের সুদ দেওয়া আছে। তাহলে উত্তোলনের সুদ বসানোর সময় আমাদের শিরোনাম দিতে হবে অংশীদারের চলতি হিসাব। তোমরা যদি প্রশ্ন করো কেন শিরোনাম দিব, কারণ এই উত্তোলনের সুদটা পরবর্তীতে আমাদের চলতি হিসাবে ট্রান্সফার হবে। এই জন্য আমরা অংশীদারের চলতি হিসাব লেখার পর লিখব উত্তোলনের সুদ। এখন উত্তোলনের সুদ আলালের দেওয়া আছে উদ্দীপকে 400 টাকা, আপিলের 260 টাকা এবং সফিলের 200 টাকা, যেটা তোমাদের আগেই আমি উদ্দীপকে দেখিয়েছি। তারপরে উত্তোলনের সুদ বসানোর পর যেটা বসাতে হয় সেটা হলো পণ্য উত্তোলন। এখানে উদ্দীপকে কোনো অংশীদার পণ্য উত্তোলন করেননি, এই জন্য পণ্য উত্তোলন এখানে আসবে না। এখন তারপরে যেটা বসে সেটা হলো চলতি হিসাবে ডেবিট ব্যালেন্সের সুদ। এখানে আমরা একটু তোমাদের দেখিয়ে দিতে চাই যে দেখো, আমি তোমাদের বলছি চলতি হিসাবে ডেবিট ব্যালেন্সের সুদ বসবে। এখানে চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স, চলতি হিসাবে ব্যালেন্স কার ডেবিট সেটা আমরা দেখবো। দেখো এখানে একজনের আছে আপিল, আপিলের চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স কত টাকা? 1000 টাকা। এখন এই 1000 টাকার উপর আমরা সুদ ধার্য করবো। উদ্দীপকে বলা আছে, দেখো এই যে তোমাদের এখানে বলা আছে চলতি হিসাবে ব্যালেন্সের উপর 5% সুদ ধার্য করা হয়। তাহলে এখন 1000 টাকার আমরা যদি 5% করি, 1000-এর 5% হবে 50 টাকা। তাহলে এখানে শুধুমাত্র আপিলের সুদটা ক্রেডিট দিকে বসবে। তাহলে 1000 টাকা আমরা 5% করলে হয় 50 টাকা, সেটা আমরা বসাবো। তোমরা দেখো এখন আমরা আগে শিরোনাম দিব আপিলের চলতি হিসাব। এখানে অংশীদারের চলতি হিসাব লেখা যাবে না, যেহেতু একজনের টাকার ক্ষেত্রে নাম দিয়ে লিখতে হবে। আপিলের চলতি হিসাব ব্র্যাকেট হলো চলতি হিসাবের সুদ, সেটা 1000 টাকা 5% 50 টাকা। তাহলে ক্রেডিট দিকে এই আইটেমগুলোই মোটামুটি। এখন আমরা আসি ডেবিট দিকে। ডেবিট দিকে প্রথমে যেটা বসে সেটা হলো মূলধনের সুদ। উদ্দীপকে যদি মূলধনের সুদ ধার্য করতে বলে তাহলে মূলধনের সুদ আমাদের নির্ণয় করে সেই মূলধনের সুদটা ডেবিট দিকে বসাতে হবে। এখন মূলধনের সুদ এখানে উদ্দীপকে ধার্য করতে বলা হয়েছে, আমি তোমাদের আগে উদ্দীপক পড়ে দেখিয়েছি। তাহলে আমরা এই মূলধনের সুদ বসানোর সময় আমরা আগে লিখব অংশীদারের চলতি হিসাব, কারণ এই মূলধনের সুদটা অংশীদারদের চলতি হিসাবে ট্রান্সফার হবে। এই জন্য অংশীদারদের চলতি হিসাব লিখে আমরা লিখব মূলধনের সুদ। এখন মূলধনের সুদটা তোমাদের আমি একটু দেখিয়ে দিতে চাই কত পার্সেন্ট বলা আছে। দেখো এখানে উদ্দীপকে আমি বলছি মূলধন ও উত্তোলনের উপর 6%, মানে মূলধন এবং উত্তোলনের উপর 6% সুদ ধরতে হবে। তাহলে মূলধনের উপর কয় পার্সেন্ট সুদ? 6%। তাহলে দেখো কার মূলধন কত। এখানে যথাক্রমে অর্থাৎ আলালের মূলধন 80,000 টাকা। এখন এই 80,000 টাকার আমরা যদি 6% করি তাহলে 80,000 টাকার 6% হবে 4,800 টাকা। দেখো 80,000 টাকা, এই জন্য আলাল লিখে আলালের মূলধন 80,000 টাকা 6% করে 4,800 টাকা, এটা আমরা বের করলাম। তারপর দেখো আপিলের মূলধন কত? 60,000 টাকা। এই 60,000 টাকার যদি আমরা এই 6% কাটি তাহলে 60,000 টাকার 6% কাটলে হবে 3600 টাকা। আমরা দেখো আপিলের মূলধন বসিয়েছি 3600 টাকা। এরপরে আমরা দেখো সফিলের মূলধন কত? 40,000 টাকা। 40,000 আমরা 6% যদি ক্যালকুলেট কাটি তাহলে 40,000-এর 6% হবে 2400 টাকা। আমরা দেখো 40,000-এর 6% 2400 টাকা। এখন এই তিনজনের মূলধনের সুদ অর্থাৎ 4,800, 3,600 এবং 2,400 যোগ করে হবে 10,800 টাকা। আমরা প্রথমে বসাইলাম মূলধনের সুদ। এরপরে মনে রাখতে হবে যে আইটেমটা বসে তোমাদের আমি আগেই বলে দিছি, সেটা হলো বেতন। অর্থাৎ কোনো অংশীদার যদি
ব্যবসা থেকে বেতন পায় তাহলে সেই বেতনটা আমাদের এখানে দেখাতে হবে। আমি তোমাদের একটু দেখাতে চাই বেতন সম্পর্কে কি বলা আছে। দেখো এখানে বলা আছে সফিল মাসিক 800 টাকা করে বেতন পায়। কে বেতন পায়? সফিল। এখানে বলা আছে মাসিক 800 টাকা। যেহেতু লাভ লোকসান আবন্টন হিসাবটা আমাদের 1 বছরের জন্য করতে হয়, তাহলে এখানে মাসে যদি 800 হয়, আমাদের 1 বছরের বেতন হবে 12 দিয়ে গুণ করে 8 12 96, অর্থাৎ 9600 টাকা। আমরা 800কে 12 দিয়ে গুণ করে পাবো 9600 টাকা। এই জন্য আমরা লিখবো আপিলের চলতি হিসাব, ব্র্যাকেটে লিখতে হবে বেতন, কারণ এই বেতনটা আপিলের চলতি হিসাবে ট্রান্সফার হবে। এই জন্য আমরা আপিলের চলতি হিসাব লিখে সফিলের চলতি হিসাব লিখে ব্র্যাকেটে বেতন লিখে আমরা 9600 টাকা বসালাম। এরপরে যেটা বসে সেটা হলো ঋণের সুদ। এখানে কোনো অংশীদার ঋণ আনে নাই। আমি তোমাদের গত অঙ্কে বলেছিলাম যদি ঋণের কোনো অংশীদার ঋণ আনে তাহলে ঋণের উপর 6% সুদ ধার্য করতে হয়, সুদের হার দেওয়া না থাকলেও। তাহলে এখানে আমাদের ওই সমস্যাটা নাই। তারপর বসে কমিশন, যদি কোনো অংশীদার কমিশন পায় সেই আইটেমও এখানে নাই। তাহলে আমরা ক্রেডিট দিকে 3টে আইটেম পাইলাম এবং ডেবিট দিকে পাইলাম হলো 3টে আইটেম। ডেবিট দিকে আমরা 2টে আইটেম বসেছি, হলো মূলধনের সুদ আর বেতন। আর যেটা বসে সেটা হলো চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্সের সুদ। চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্সের সুদ এখানে আমরা তোমাদের দেখিয়ে দিতে চাই। দেখো এখানে 2 জনের ব্যালেন্স আছে ক্রেডিট। আলালের হলো 3000 টাকা ক্রেডিট এবং সফিলের 1500 টাকা ক্রেডিট। তাহলে এই 2 জনের যেহেতু ক্রেডিট ব্যালেন্স, এদের চলতি হিসাবে সুদ বের করে সেটা ডেবিট দিকে বসবে। আমরা দেখো চলতি হিসাবের উপর সুদ ধার্য করতে বলা হচ্ছে 5%। তাহলে আমরা 3000 টাকার 5% কাটবো, হবে 150 টাকা। দেখো আমরা লিখবো অংশীদারদের চলতি হিসাব, ব্র্যাকেটে চলতি হিসাবের সুদ। আলালের 3000 টাকা, 3000 টাকার 5% 150 টাকা আমরা বসালাম। এরপরে আসি, আমরা দেখি সফিলের হলো আছে 1500 টাকা। 1500 টাকার 5% করলে হবে 75 টাকা। আমরা সফিল লিখে দেখো বসালাম 75 টাকা। তাহলে এই চলতি হিসাবের সুদ যোগ করে হলো 225 টাকা। তার মানে আমাদের ডেবিট দিকের আইটেম আছে মূলধনের সুদ, চলতি হিসাবের সুদ এবং বেতন, আর কোনো আইটেম নাই। তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের দেখতে হবে ক্রেডিট দিকের আইটেমগুলো যোগ করতে হবে। ক্রেডিট দিকের 3টে আইটেম যোগ করে হয় 50,960 টাকা এবং ডেবিট দিকের এই 3টে আইটেম যোগ করে কিন্তু 50,960 টাকা হবে। এখানে একটা নিয়ম আছে যে ক্রেডিট দিক এবং ডেবিট দিকের মধ্যে যেদিকে বড় হবে, অর্থাৎ যে একটা যোগফলটা বড় সেটা 2 দিকে লিখবো। তাহলে এই 50,960 টাকা যেহেতু এই 3টে আইটেমের যোগফলের থেকে বড়, এই জন্য আমরা এখানে 50,960 টাকা লিখছি এবং এই যোগফলটা আমরা এখানে লিখছি 50,960। এরপরে আমরা যেটা করব, অর্থাৎ ডেবিট দিকে কত টাকা কম আছে সেটা বের করবো। এই 50,960 থেকে 10,800, 225 এবং 960 তিনটা যোগ করে আমরা 50,960 থেকে যদি বাদ দিয়ে আমাদের বিয়োগফল হবে 30,335 টাকা। এটাই হলো আমাদের বন্টনযোগ্য মুনাফা। এখন এই বন্টনযোগ্য মুনাফাটা যেটা আমরা পাইলাম 30,335 টাকা, এটা অংশীদারদের মধ্যে আমাদের বন্টন করে দিতে হয়। এখন এই বন্টনটা আমরা করব কিভাবে? আগেই বলা হয়েছে চুক্তি অনুযায়ী এটা বন্টন করতে হবে, অর্থাৎ চুক্তিতে যদি কোনো অনুপাত দেওয়া থাকে সেই অনুপাত দ্বারা বন্টন করতে হবে, আর চুক্তিতে কিছু বলার না থাকলে সমানভাবে ভাগ করে দিতে হবে। এখানে আমরা উদ্দীপকে একটু দেখাতে চাই তোমাদের। দেখো বলা আছে যে কারবারের লাভ লোকসান তারা 4:3:2 অনুপাতে বন্টন করে, অর্থাৎ আমরা যে বন্টনযোগ্য মুনাফা পেয়েছি সেটা এই অনুপাতে বন্টন করতে হবে। এখন দেখে নিই আমরা বন্টনযোগ্য মুনাফাটা তোমাদের। দেখো 30,335 টাকা বোর্ডে আমরা বন্টন করে দিব তোমাদের সামনে। দেখো আমরা মুনাফা বন্টন কত টাকা? 30,335। এটা কিভাবে বন্টন করতে হয় অনুপাতের সাহায্যে আমি দেখাতে চাই তোমাদের। আর অনুপাত আমাদের দেওয়া আছে 4:3:2। এখন আমাদের প্রথম জনের অংশীদারের নাম হলো আলাল, তাহলে আমরা আলাল লিখব। তারপর হলো দ্বিতীয় জনের নাম আফিন, আমরা নামগুলো আগে লিখে ফেলতে পারি, আফিন। তারপরের জনের নাম সফিল।
দেখো আমাদের মুনাফা বন্টনযোগ্য মুনাফা 30,335। এটা আমরা লিখবো সবার ক্ষেত্রেই, যেহেতু এটা আমরা বন্টন করব এই জন্য আমি এটা লিখে নিচ্ছি। এখন দেখো তোমাদের বন্টন করার নিয়ম কি, অনুপাত দ্বারা তোমরা নিশ্চয়ই জানো। অর্থাৎ অনুপাতে ভাগ করার নিয়ম হলো অনুপাতগুলো আমাদের যোগ করে নিতে হবে। অর্থাৎ অনুপাত আছে 4:3:2। এটা যদি আমরা যোগ করি, যোগফল হবে 4 আর 3 7 এবং 2 9। তাহলে এই অনুপাতের যোগফল দিয়ে প্রত্যেকের ক্ষেত্রে ভাগ দিতে হবে এবং যার যার অনুপাত সেটা দিয়ে গুণ। অর্থাৎ আলালের ক্ষেত্রে হবে, যেহেতু আলালের অনুপাত হলো 4 দ্বারা গুণ এবং অনুপাতের যোগফল যেহেতু 9 দ্বারা ভাগ। এর ক্ষেত্রে হবে অর্থাৎ এর অনুপাত 3, এর 3 দ্বারা গুণ আর অনুপাতের যোগফল 9 দ্বারা ভাগ। এর ক্ষেত্রে হবে অনুপাত 2 দ্বারা গুণ আর যোগফল 9 দ্বারা ভাগ। এখন আমরা যদি ক্যালকুলেশন করি যা, তাহলে প্রথম ধরনের আলালের ক্ষেত্রে আসবে 13,482 টাকা। তোমরা ক্যালকুলেটারে এটা করে দেখবে। তারপরে ধরে আসবে 10,112 টাকা এবং শেষের জন্য আসবে 6,741 টাকা। ঠিক আছে, এখন আমাদের যে কি করতে হবে সেটা হলো এই বন্টনযোগ্য মুনাফাটা আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। দেখো আমরা এই বন্টনযোগ্য মুনাফাটা তোমাদের বোর্ডে ভাগ করে দেখিয়েছি। সেক্ষেত্রে এই বন্টনযোগ্য মুনাফাটা দেখানোর ক্ষেত্রে আমাদের লিখতে হবে অংশীদারদের চলতি হিসাব, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে মুনাফার অংশ। এখন মুনাফার অংশ লিখে আলালের অংশ হলো 13,482, যেটা আগে দেখিয়েছি তোমাদের। আফিলের 10,112 এবং সফিলের 6,741 এবং এই তিনটার যোগ করলে কিন্তু এটাই হবে 30,335 টাকা। এভাবে আমরা বন্টনযোগ্য অর্থাৎ এভাবেই আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব। এরপর আমরা দ্বিতীয় আলোচনায় আসি। দেখো আমরা লাভ লোকসান আবন্টন হিসাবের পর যেটা আলোচনা সেটা হলো স্থায়ী মূলধন পদ্ধতি। অংশীদারদের অর্থাৎ অংশীদারি ব্যবসায় হিসাবে আমরা মূলধন হিসাব প্রস্তুত করব স্থায়ী পদ্ধতিতে। তোমাদের একটু বলে দেই, স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাবের দুইটা অংশ, একটা অংশীদারদের মূলধন হিসাব এবং অপরটা হলো অংশীদারদের চলতি হিসাব। এই দুইটা কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আমি তোমাদের এখন দেখাবো। তোমাদের আমি বলতে চাই যে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাবে কী কী বসে। স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাবে দুইটা আইটেম বসে। দেখো একটা হলো প্রারম্ভিক মূলধন এবং অপরটা হলো অতিরিক্ত মূলধন। তোমরা এটা মনে রাখবে যে স্থায়ী পদ্ধতিতে আমরা যখন মূলধন হিসাব প্রস্তুত করবো তখন প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন করবে। অপরদিকে আমরা যখন চলতি হিসাব প্রস্তুত করব, চলতি হিসাব প্রস্তুতের ক্ষেত্রে প্রথমেই যেটা বসাতে হবে সেটা হলো প্রস্তুতের ক্ষেত্রে প্রথমে চলতি হিসাবে উদ্বৃত্ত বা ব্যালেন্স বসাতে হবে। এরপর ডেবিট দিকে বসবে নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ এবং চলতি হিসাবে ডেবিট ব্যালেন্সের সুদ। পক্ষান্তরে ক্রেডিট দিকে মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ এবং চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্সের সুদ বসাতে হবে। এখন আমরা উদ্দীপকে দিয়ে তোমাদের দেখাতে চাই। ওকে, তাহলে এটা তোমাদের নেক্সট ক্লাসে আমি এটা ডিটেলস তোমাদের আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।